প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে আমি কম্পিউটার 4th সেমিস্টারের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় ডাটা স্ট্রাকচারের ধারণা। এই অধ্যায়ে আমরা কি কি শিখব তা এক নজরে আমরা দেখে নিই। প্রথমেই ডাটা কি? ডাটা হলো উপাত্ত। কোনো নির্দিষ্ট কর্মসূচি পরিকল্পনা প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণের জন্য চলক বা ধ্রুবকের গুণগত এবং পরিমাণগত ধর্মাবলীকে ডাটা বলা হয়। ডাটার নিজস্ব কোনো অর্থ নাই। ডাটা মূলত ইনফরমেশনের ক্ষুদ্রতম একক। এরপর আসো ইনফরমেশনটা কি? ইনফরমেশন হলো তথ্য বা সংবাদ। কোনো নির্দিষ্ট কাজের জন্য সংগৃহীত ডাটাকে প্রক্রিয়াজাত করে অর্থবোধক, নির্ভুল ও প্রাসঙ্গিক ফলাফল পাওয়া যায়, তাকে ইনফরমেশন বলে। ইনফরমেশন আসলে হলো ডাটার সমষ্টি, যেটা কোনো অর্থ বহন করবে। এরপর আসো ডাটা এবং ইনফরমেশনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। দেখো, কোনো নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপাদান হিসেবে ব্যবহার করা হয়, সেটা হলো ডাটা। আর অর্থবোধক এবং প্রক্রিয়াজাত ডাটাকে ইনফরমেশন বলা হয়। ডাটার কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু ইনফরমেশনের একটা অর্থ প্রকাশ করে। ডাটা হলো জ্ঞানের সর্বনিম্ন ধাপ, আর ইনফরমেশন হলো জ্ঞানের দ্বিতীয় ধাপ। ডাটা মূলত যে কোনো ছবি, অক্ষর, নাম্বার বা ইত্যাদি, এগুলো হচ্ছে ডাটা। আর এই ছবি, অক্ষর, নাম্বার, চিহ্ন এগুলো যখন প্রক্রিয়াজাত বা প্রসেস করে বিশেষ অর্থ প্রকাশ করে, তখন সেটা হলো ইনফরমেশন। ডাটা এলোমেলো অবস্থায় পাওয়া যায়, কিন্তু ইনফরমেশনটা সাজানো এবং সুনির্দিষ্টভাবে সজ্জিত থাকে। আর ডাটা আমরা আমাদের পরিবেশ থেকেই পেয়ে থাকি। আর ইনফরমেশনটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রাপ্ত ডাটাকে মানুষ বা মেশিন যখন অর্থপূর্ণ করে, তখন সেটা হলো ইনফরমেশন। এখন আসো ডাটা টাইপ কি? ডাটা টাইপ হলো বিভিন্ন ধরনের কাজের উপর ভিত্তি করে ডাটার ধরন এবং সংরক্ষণ, মেমোরির পরিসরে দিক বিবেচনা করে ডাটাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, সেটাই হলো ডাটা টাইপ। ডাটা টাইপের প্রকারভেদটা আমরা একটু দেখে নিই। প্রকৃতির উপর ভিত্তি করে আমরা ডাটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আলফাবেটিক ডাটা, আর একটা হলো নিউমেরিক ডাটা। আবার প্রোগ্রামিংয়ের ক্ষেত্র অনুযায়ী ডাটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ধ্রুবক ডাটা, আর একটা হচ্ছে চলক ডাটা। আবার বিভিন্ন ধরনের ডাটাকে আমরা তিন ভাগে ভাগ করি, সেটা এখানে হয়তো দেওয়া নাই। আবার আমরা ডাটাকে তিনটা ভাগেও ভাগ করতে পারি। সেটা হচ্ছে সংখ্যাসূচক ডাটা, অক্ষর বিশিষ্ট ডাটা এবং যুক্তিমূলক ডাটা। সংখ্যাসূচক আবার দুই প্রকার, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ডাটা আর দশমিক সংখ্যার ডাটা। এইভাবে আমরা ডাটাকে বিভিন্নভাবে আমরা উপস্থাপন করতে পারি বা ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি। এবার আসো মেমোরি লোকেশনটা কি? যে পদ্ধতিতে কম্পিউটারের মেমোরিতে সংরক্ষিত উপাদানসমূহকে খুব সহজেই মেমোরির পর্যায়ক্রমিক অ্যাড্রেস দ্বারা উপস্থাপন করা হয়, তাকে মেমোরি লোকেশন করে। এক কথায় যখন আমরা বলবো মেমোরি যে জায়গায় অবস্থান করে, সেটাকে মূলত মেমোরি লোকেশন বলা হয়। আমরা কম্পিউটার মেমোরিতে ডাটাগুলো যখন রাখি, যেখানে যে ডাটা রাখি, সেটাই হলো কম্পিউটার মেমোরি লোকেশন। যেমন আমরা এখানে কতগুলো ডাটা রাখলাম, অনেকগুলো ডাটা এখানে বিভিন্ন লোকেশনটা দিয়ে দিলাম। আমরা 100 লোকেশনে আমরা ডাটা রাখলাম, তারপরে 11-এ রাখলাম, 10-তে রাখলাম, 01-এ 00-তে। এইভাবে আমরা মেমোরি লোকেশন, এগুলো হচ্ছে আমাদের বাম পাশের গুলো হচ্ছে মেমোরি লোকেশন, আর ডান পাশে হলো ডাটা। এরপর আসো ডাটা স্ট্রাকচারটা কি? ডাটা স্ট্রাকচার হলো বর্ণ, ফিল্ড, রেকর্ড ইত্যাদির সমন্বয়ে প্রক্রিয়াজাতকরণের উপযোগী উপাত্তকে ডাটা স্ট্রাকচার বা ডাটা সংগঠন বলে। এটা প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার, আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার।
এছাড়াও এটার সরাসরি আমরা একটু চক আকারে যদি দেখি তাহলে দেখো ডাটা স্ট্রাকচারটার ডাইরেক্ট একটা চক আকারে আমরা ডাটা স্ট্রাকচারের প্রকারভেদটা দেখাচ্ছি। ডাটা স্ট্রাকচার প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার আবার চারটা ভাগে ভাগ করছে: ইন্টিজার, ফ্লোটিং, ক্যারেক্টার, বুলিয়ান। নন প্রিমিটিভ আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে লিনিয়ার ডাটা আর একটা হচ্ছে নন লিনিয়ার ডাটা। লিনিয়ার ডাটাকে আবার চারটি ভাগে ভাগ করছে: অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারকে দুই ভাগে ভাগ করছে: ট্রি এবং গ্রাফ। এরপরে আসো অ্যারেটা কি। অ্যারে হলো শ্রেণীবদ্ধ সজ্জা, মানে যে কোনো একটা শ্রেণীতে আমরা যখন সাজাবো সেটা হলো অ্যারে। একই ধরনের নির্দিষ্ট সংখ্যক ডাটা উপাদানের শ্রেণীবদ্ধ সজ্জাকে অ্যারে বলে। অ্যারে হতে হলে ডাটাগুলো সমজাতীয় বা একই ধরনের ডাটা হতে হবে এবং সেটা নির্দিষ্ট সংখ্যক হতে হবে। অ্যারেকে প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনীর মাধ্যমে উপস্থাপন করা হয়। অ্যারে যখন আমরা উপস্থাপন করব তখন প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনীর মাধ্যমে অ্যারেকে আমরা উপস্থাপন করব, আর অ্যারের ডাটাগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে উপস্থাপন করব। অ্যারে প্রধানত তিন প্রকার: একটা হচ্ছে একমাত্রিক অ্যারে, দ্বিমাত্রিক অ্যারে, ত্রিমাত্রিক বা বহুমাত্রিক অ্যারে। এরপর আসো লিঙ্ক লিস্ট। এটার আবিধানিক অর্থ হলো তালিকা। লিস্ট মানে তালিকা, এমন এক ধরনের তালিকাকে বোঝায় যার ডাটা উপাদানগুলোর মধ্যে এক বা একাধিক পয়েন্টার দ্বারা সম্পর্ক তৈরি করে লিনিয়ার উপাদানের সন্নিবেশ তৈরি করে, তাকে লিঙ্ক লিস্ট বলে। এর এক একটি উপাদানকে বলা হয় নোড। স্ট্যাক বিশেষ ধরনের ডাটা স্ট্রাকচার যাতে ডাটা উপাদানগুলো একটি স্তম্ভ আকারে সাজানো হয়, তাকে স্ট্যাক বলে। স্ট্যাক মানে আমরা একটার উপরে একটা রেখে রেখে যে সাজাই সেটাই মূলত স্ট্যাক। স্ট্যাকে নতুন ডাটা সংরক্ষণ অথবা সংরক্ষিত ডাটা অপসারণ শুধুমাত্র উপর থেকে করা সম্ভব। আমরা যখন যে কোনো কিছু সাজাই, যেটা প্রথমে নিচে রাখি, প্রথম ডাটাকে নিচে রাখি, তারপরে ডাটা রাখি, তারপর ডাটা রাখি, তারপর ডাটা রাখি, এবং অপসারণ বা যখন নেব তখন উপরের ডাটাকে আমরা প্রথমে নিই, মানে লাস্টে যে ডাটাটা রাখবো সে ডাটাটা প্রথমে নেব, সেটা হচ্ছে স্ট্যাক। এই জন্য একে লিফো বলা হয়, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। এরপর হলো কিউ। কিউ হলো কি সারিবদ্ধভাবে সাজানো পদ্ধতিটাই হলো কিউ। এই পদ্ধতিতে নতুন ডাটা সর্বশেষ সংযোজন করতে হয় এবং পুরাতন ডাটা শুরু থেকে অপসারণ করতে হয়, অর্থাৎ যে ডাটা প্রথমে ছিল সে ডাটা প্রথমে অপসারণ হবে। মানে আমরা যখন একটা লাইনে দাঁড়াই, যখন লাইনে সারিবদ্ধভাবে দাঁড়ানো হয়, তখন যেই লোকটা যে ব্যক্তিটা বা যে জিনিসটা প্রথমে থাকবে সেই জিনিসটা প্রথমে চলে যাবে, মানে যে প্রথমে আসবে সে প্রথমে যাবে। এটা হচ্ছে কিউ। আর এই জন্য একে বলা হয় ফিফো, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এরপর আসো ট্রি। ট্রি হলো যে ডাটা স্ট্রাকচারের মধ্যে একটি ডাটার অধীনে সম্পর্কযুক্ত একাধিক ডাটা উপাদান ঊর্ধ্বক্রম বা হায়ারার্কিক্যাল সম্পর্ক সুস্পষ্ট প্রতিফলন ঘটে, তাকে ট্রি বলে। যেমন দেখো এখানে চিত্রে আমি একটা চিত্র দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রথমে রুট, তারপরে সাব ট্রি, তারপরে প্যারেন্ট নোড, সাইড নোড, তারপরে ইডগা, তারপরে সাবলিগিন এবং লিফ নোড। এটা বিভিন্ন ধরনের, এটা হচ্ছে একটা ট্রি এর একটা স্ট্রাকচার। প্রথমেই রুট, তারপরে আমাদের একটা যখন আমরা ট্রি তৈরি করছি, এখানে দেখো প্রথমটা একটা ট্রি, তার ভিতরে আরেকটা সাব ট্রি, ওখানে প্যারেন্ট নোড থাকবে এবং সাইড নোড থাকে। এরপরে আমরা দেখো একটা ম্যাথমেটিক্যাল একটা টার্ম, এগুলো পরীক্ষায় আসে, একটা সিম্পল একটা দেখাচ্ছি। 2a + b ইন্টু 4a - 5b কে যখন আমরা টি আকারে প্রকাশ করব তাহলে কিভাবে করব? আমরা দেখার এখানে এই ইকুয়েশনে দুইটা অংশ, একটা হচ্ছে 2a + b, আরেকটা অংশ হচ্ছে 4a - 5b। তাহলে আমরা দুইটা অংশের মাঝখানে একটা ইন্টু আছে, প্রথমে আমরা ইন্টুটা দিব, এটা রুট হিসেবে কাজ করবে। তারপরে আমাদের এই ট্রিটার আবার দুইটা সাব ট্রি তৈরি হবে। সাব ট্রি কি? একটা হচ্ছে 2a + b একটা ট্রি, 4a - 5b এটা আরেকটা ট্রি, মানে মূল ট্রি এর দুইটা সাব ট্রি।
এখানে আবার 2 এবং প্লাস বি এটার প্লাস দিয়ে এই দুটাকে একত্রিত করা হয়েছে, এই জন্য এটা প্লাস প্রথমে, তারপরে বি এবং 2a আবার একটা সাবট্রি, এটার আবার কি এখানে 2a এটাকে ইন্টুর মাধ্যমে ইন্টু দিয়ে 2 ইন্টু এ ইন্টু আগে তারপরে 2, এবং আমরা বাম সাইডের ডাটা সবসময় বামে লিখবো, ডান সাইডের ডাটা ডানে লিখবো। সেমভাবে 4a মাইনাস 5b সেখানেও যেহেতু দুইটার মাঝখানে মাইনাস আছে, মাইনাসটা প্রথমে হবে, তারপরে 4a এটাকে ইন্টু 4a 5b ইন্টু 5b, এভাবে আমরা টিটা উপস্থাপন করব। দেখো আরেকটা ট্রি দিলাম আমি, সেটা দেখো এখানে আমাদের দেখো এ বি প্লাস এক্স ওয়াই আর এক্স ওয়াই প্লাস এসি, আবার এক্স ওয়াই প্লাস এসির উপরে আবার হোল কিউব আছে। তাহলে এখানে আমাদের এই ট্রিটার দুইটা অংশ, একটা হচ্ছে এ বি প্লাস এক্স ওয়াই আর একটা হচ্ছে এক্স ওয়াই প্লাস এসি হোল কিউব। তাহলে প্রথমে এই দুইটার মাঝে ইন্টুটা আমরা প্রথমে নিলাম রুট হিসেবে, তারপরে আবার এটার সাবট্রি তৈরি করলাম। এখানে আবার এ বি প্লাস এক্স ওয়াই, এখানে প্লাস দিয়ে দুইটাকে আলাদা করা হলো, এই জন্য প্লাস দুইটা জিনিস প্লাস দিয়ে দিলাম, আবার এ বি ইন্টু এক্স ওয়াইও ইন্টু, আর এইখানে ডান অংশে দেখো, ডানের অংশ এক্স ওয়াই প্লাস এসি হোল কিউব, এইখানে আমরা এইটারে আবার এক্স ওয়াই প্লাস এসি একটা অংশ কিউব একটা অংশ, এটা আমরা আবার ইন্টু দ্বারা ইন্টু কিউবটা আমরা আলাদা করছি, আবার এই দুইটা যেহেতু প্লাস দিয়ে এই দুইটা করা হয়েছে, তাহলে আমরা প্লাসটা লিখলাম, তারপর আবার এক্স ওয়াই ইন্টু এসি ইন্টু, আমরা এটা এইভাবে উপস্থাপন করব। এরপর আসো গ্রাফ হলো কি, অনেক সময় ডাটা উপাদানসমূহ মধ্যে জোড়ায় সম্পর্ক থাকে, যা ঊর্ধ্বক্রম নাও হতে পারে। এই ধরনের সম্পর্কযুক্ত ডাটা স্ট্রাকচারকে গ্রাফ বলে। ডাটাগুলো জোড়ায় সম্পর্ক আছে, কিন্তু এটা উপর থেকে নিচের দিকে নাও আসতে পারে, সেই ক্ষেত্রে এই ধরনের ডাটা স্ট্রাকচারকে আমরা গ্রাফ বলবো। গ্রাফ মূলত বিন্দুর মাধ্যমে, বিন্দু বা নোট যেটাই বলি না কেন, বিন্দু, নোট বা শীর্ষবিন্দু নামক বস্তুসমূহের একটি সেট, যে বস্তুগুলো একে অপরের সাথে রেখা বা ধারের মাধ্যমে সংযুক্ত থাকে। দেখো আমরা এখানে একটা চিত্র দিয়ে এই জিনিসটা দেখাইছি, তোমরা এটা দেখে নিও। এরপরে আসো ডাটা অপারেশন মূলত 4 ধরনের ডাটা অপারেশন আছে। একটা হচ্ছে ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, এটা হচ্ছে ডাটা অপারেশন। আর বিশেষ অবস্থায় 2 ধরনের অপারেশন ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সর্টিং এবং মার্জিং। বিস্তারিত আমরা অন্যান্য অধ্যায়গুলোতে আবার এটা পড়বো। এবার আসে হ্যাশিংটা কি। হ্যাশিং এমন একটা সার্চিং পদ্ধতি যাতে ডাটা এলিমেন্ট এর পারস্পরিক তুলনা ছাড়াই অপেক্ষাকৃত কম সময়ে সার্চ করা যায়, তাকে হ্যাশিং বলে। এখানে এই পদ্ধতিতে কি ভ্যালু জানিয়ে দেয় কোথায় রেকর্ড করতে হবে, পরে সার্চ করতে চাইলে জানিয়ে দেয় কোথায় সার্চ করতে হবে। মানে ডাটা এলিমেন্ট পরস্পর তুলনা ছাড়াই অপেক্ষাকৃত কম সময়ে এই হ্যাশিং পদ্ধতিতে ডাটা সার্চ করা যায়। হ্যাশিং টেবিলটা কি? হ্যাশিং টেবিল হলো হ্যাশ অ্যাড্রেসিং সমৃদ্ধ একটি অ্যারেকে বোঝায়, যা প্রধানত দক্ষতার সাথে এক বা একাধিক রেকর্ড কিংবা ফাইল সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। কোনো একটি ফাইলের রেকর্ড সমূহকে হ্যাশিং অ্যাড্রেস ব্যবহার করে যে টেবিলে সংরক্ষণ করা হয় তাকে হ্যাশিং টেবিল বলে। হ্যাশিং টেবিল মানে একটা মূলত আসলে অ্যারে, একটা রেকর্ডের ফাইল সংরক্ষিত করে যে ওটারই একটা অ্যারে, এখানে যে টেবিলে উপস্থাপন করা হয় সেটাই মূলত হ্যাশিং টেবিল। যেমন এখানে আমরা যখন ডাটা স্ট্রাকচার এস পর্যন্ত আমি লিখতে পারছি, এখানে যেমন যে টেবিলে উপস্থাপন করা হয়েছে, যেমন জিরোতে মেমোরি লোকেশন 0-তে ডি রাখা হয়েছে, 1-এ এ রাখা হয়েছে, 2-তে টি রাখা হয়েছে, এই যে একটা টেবিল, এটাই হচ্ছে মূলত হ্যাশিং টেবিল। হ্যাশিং টেবিলের সুবিধা কি? হ্যাশিং টেবিলের সুবিধাগুলো হলো রেকর্ড সার্চিংয়ের সময় কম লাগে, এটা একটি মাত্র কিয়ের উপর নির্ভর করে, মেমোরি অপচয় এটা হ্রাস হয়, কিয়ের পারস্পরিক তুলনা এড়ানো যায়, দক্ষতার সাথে মেমোরিতে ফাইল সংরক্ষণ করা যায়। এরপর আসে হ্যাশিং ফাংশন। হ্যাশিং ফাংশনটা কি? যে ফাংশন ব্যবহার করে ডাটা টেবিলের মেমোরি লোকেশনে প্রচলিত অ্যাড্রেস পরিবর্তন করে হ্যাশিং অ্যাড্রেস নির্ধারণ করে, তাকে হ্যাশিং ফাংশন বলে। মানে আমরা যখন
ডাটার টেবিলের মেমোরিতে আমরা যখন ডাটা রাখবো, এটার যে প্রচলিত যে অ্যাড্রেসটা, মানে মেমোরি যে অ্যাড্রেসের পরিবর্তে যে আমরা হ্যাচিং অ্যাড্রেসটা নির্ধারণ করে দেব, সেটাই হচ্ছে মূলত হ্যাচিং ফাংশন। এটার পদ্ধতিটা দেখো, ডিভিশন পদ্ধতি, মিড স্কোয়ার পদ্ধতি, আর একটা হচ্ছে ফোল্ডিং পদ্ধতি। মূলত আমাদের বেসিক